সময়ের ব্যবধানে অচিরেই প্রতিটা দেওয়ালেই ধরেছে ফাটল, আর ফাটলের ফাঁকে তো বিভিন্ন গাছের সমারোহ আছেই। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ সদরের মুরালিদহ গ্রামের মিয়াবাড়ি বা মিয়ার দালানে। তো বরাবরের মতোই কালুর জন্য অপেক্ষা। শেষমেশ এসেছে, কিন্তু কোনোভাবেই সে রাস্তা পার হইতে পারতেছে না। গজব বেইজ্জতি হ্যায়। যাই হোক, কোনোভাবে রাস্তা পার করার পর আমরা মেয়ার দালানে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে মেয়ার দালানের সামনের অংশ। 200 বছরের পুরানো ক্ষতবিক্ষত কাঠামো নিয়ে আজও দাঁড়িয়ে আছে মিয়াবাড়ি বা মিয়ার দালান। আর এই বাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে সলিমুল্লাহ চৌধুরী। 1229 বঙ্গাব্দে 75,000 টাকা ব্যয়ে কলকাতার রাজচন্দ্ররাজ এই বাড়িটি নির্মাণ করেন। এই ভবনটিতে ছোট বড় টোটাল 16টি কক্ষ আছে, যে কক্ষগুলোকে এখন বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। সত্যি বলতে আমার কাছে কিছু কক্ষের নাম ছাড়া সবগুলো কক্ষের নামই ভুল মনে হয়েছে। কেন ভুল মনে হয়েছে তা আমি আপনাদের একটু পরে বলতেছি। ছোটবেলাতে যখন আমরা মিয়ার দালানে আসতাম, 2004 অথবা 2005-এর ঘটনা, তখন এই কক্ষগুলোর এরকম নামকরণ করা ছিল না। ছোটবেলাতে শুনছি এই কক্ষে নাকি বিভিন্ন ধন সম্পদ মজুত করে রাখা হতো, কিন্তু বর্তমানে এটার নামকরণ করা হয়েছে অন্ধকার কোঠা, খাবার রাখার ঘর। কিন্তু মিয়ারা এতটাও গরিব ছিল না যে তাদের একদিন রান্না করে সংরক্ষণ করতে হবে 3 দিন খাবার জন্য। আর একই জায়গাতে 2টা রান্নাঘরের নামকরণ করা হয়েছে। হয়তোবা একটা রান্নাঘরে মিয়াদের নিজেদের জন্য রান্নাবান্না হতো, আর অন্য রান্নাঘরটাতে কাজের লোকদের জন্য রান্নাবান্না হতো। রান্নাবান্না যাদের জন্যই হোক না কেন, আমার কাছে নামকরণগুলো খুব একটা সঠিক মনে হয়নি। মিয়ার দালানের 2য় তলাতে ওঠার জন্য 2টা সিঁড়ি আছে, যার মধ্যে এইটা একটা। এটা একেবারে ব্যবহারের অনুপযোগী। এটা হচ্ছে মিয়ার দালানের গোসলখানা, কিন্তু আমার কাছে একেবারেই মনে হয়নি এটা গোসলখানা। কি বলেন? কারণ রান্নাঘরের ভিতর থেকে একটি আর বাইরে থেকে 3টি দরজা আছে এই গোসলখানাতে প্রবেশ করার জন্য। গোসলখানার পাশেই আছে টয়লেট, আর এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী দালানটির প্রধান ফটকে কিছু কথা কাব্যিকভাবে খোদাই করা আছে। আর 200 বছরের এই পুরাতন বাড়িটি নিয়ে রহস্যের তো কোনো অভাবই নেই। যতদূর জানা যায়, যে জমিদার এই দালানটি তৈরি করেন, 1947 সালে দেশভাগের সময় তিনি সেলিম চৌধুরী নামক একজনের কাছে এই বাড়িটি বিক্রি করে দেন। স্থানীয়রা কেউ কেউ এই বাড়িটিকে সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকেন। এখন আমরা দালানটির 2য় তলা ঘুরে দেখব। ব্যবহারের উপযোগী করার জন্য সিঁড়িটি নতুন করে সংস্কার করা হয়েছে। এই জিনিসগুলো মূলত যারা এখন মিয়ার দালানে থাকে তাদের। মিয়ার দালানের পাশ ঘেঁষেই বয়ে গেছে নবগঙ্গা নদী, আর এই নদীতে বাদ দিয়েই তৈরি করা হয়েছিল মিয়ার দালান। ঝিনাইদহ শহরে এই একটি মাত্র ইমারতই যা নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়েছিল। এটি ছাড়া আর কোনো ইমারত নদীতে বাদ দিয়ে তৈরি করা হয়নি। বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদী পর্যন্ত একটি সুড়ঙ্গ ছিল। সুড়ঙ্গের মুখ চিহ্নিত করা গেলেও আজ পর্যন্ত ওখানে কেউ প্রবেশ করতে পারেনি। হ্যালো, কি আরে বলুন, কি কালু কালু কাম। যাই হোক, কালুকে সাথে করে নিয়ে চলে গেলাম মিয়ার দালানের সামনের বারান্দার অংশে। সামনের বারান্দার অংশে গিয়ে আমি তো পুরাই অবাক। গিয়ে দেখি এটা নাকি কাজের মেয়েদের বেডরুম। শুধু বেডরুমই নয়, আবার কাজের মেয়ের বারান্দাও আছে, তাও আবার কিনা মিয়ার দালানের সামনের অংশে। আর এইটাই হচ্ছে 2য় সিঁড়িটা, যেটা ব্যবহারের অনুপযোগী। ছোটবেলাতে আমি যতটুকু শুনেছি, কোনো বিপদ-আপদের আভাস পেলে তৎকালীন মিয়া বা রাজা যেটাই বলুন না কেন, এই সিঁড়ি ধরেই সুড়ঙ্গের দিকে যেত। যাই হোক, সবার মতো আমিও একটু ভিডিওর ভিতরে ভাব নিতে চলে আসলাম। ভাবটাপ নিয়ে বাদ দিয়েই সামনের দিকে যাইতে গিয়েই দেখি মেয়ে ভক্ত কালু একটা মেয়ের জন্য মাহবুবের ওপর অত্যাচার করতেছে। এবার আমরা চলে আসলাম কাজের মেয়ের বেলকনির কাছে। আমি জানি না কে ঘটা করে এই নামকরণগুলো করেছে। যেই করুক না কেন, এটা আমাদের জন্য আজ থেকে 200 বছর আগে জাতপাত প্রথার খুবই প্রচলন ছিল। আর তৎকালীন জমিদাররা জাতপাতে খুবই বিশ্বাসী ছিল। তারা এতটাও দয়ালু ছিল না যে কাজের মেয়েদের বেডরুম আর বারান্দা 2য় তলাতে দেবে, তাও আবার দালানের সামনের অংশে। সঠিক বলেছেন। এই সব নিয়ে আলোচনা করতে করতে আমরা ছাদে চলে এসেছি। আর 2য় তলার ছাদেই রয়েছে শ্বেতপাথর দিয়ে তৈরি একটি চিলেকোঠা। ছাদের অবস্থা একেবারেই ভালো না, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে। বিভিন্ন জায়গায় বসে গিয়েছে, আর ফাটলগুলোকে সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য, যা অত্যন্ত বিপজ্জনক। প্রতিনিয়তই মিয়ার দালানে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। আবার অনেকে আসে ফটোশুটের জন্য। দ্রুত পদক্ষেপ না নিলে ঘটে যেতে পারে বড় কোনো বিপদ। অনেক আকতি মিনতি রিকোয়েস্টের পর ভাবলাম বেচারা কালুকে একটু ভিডিওতে নিই। কি বলছিস তুই? অন্যদিকে মাহবুব সাহেব খুবই ব্যস্ত ফটোশুট করতে, যার কারণে সে খুব একটা ভিডিওতে আসতে পারেনি। মাহবুব সাহেব ভিডিওতে নেওয়া হয়েছে বলে খুশি ঠেলায় 48খানা দাঁত বের করে ফেলেছে। যাই হোক, আমরা কথাবার্তা কমিয়ে দিয়ে একটু দ্রুত গতিতে বাইরের দিকে যাব। বাইরে গিয়েই দেখি একসাথে 30-40 জন। পরে জানতে পারলাম এনারা সবাই দর্শনার্থী। মনে মনে ভাবতেছিলাম এবারে কি বিল্ডিং ভেঙে পড়ে। যাই হোক, আমরা এখন দালানের পিছনের দিকে যাব, কারণ দালানের পিছে আছে 7 মাথাওয়ালা খেজুর গাছ। শুনেছি এখন নাকি অনেকগুলো মাথায় মারা গেছে। ছোটবেলাতে আমি যখন দেখছিলাম তখন সবগুলো মাথায় জীবিত ছিল।
এইটাই হচ্ছে সেই খেজুর গাছ যার কিছু মাথা এখনো জীবিত আছে আর কিছু মাথা মারা গেছে। এত কিছু আলোচনার মধ্যে আমরা নদীতে নামার সিঁড়িঘাটের কথা ভুলেই গেছি। এটাই হচ্ছে সেই সময়ের সিঁড়ি করা নদীর ঘাট। পুরা নদী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেলেও কিছু অংশ এখনো অক্ষত রয়েছে। যেহেতু আগে ট্রলারের প্রচলন ছিল সেহেতু এইখান থেকেই জমিদাররা ট্রলারে করে এদিক ওদিকে যেত। যাই হোক, পুরা ভিডিওতে আমি যা যা বলছি তা আমার নিজস্ব অনুমান থেকে বলছি, কেউ পার্সোনালি নেবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।